রেডিও হান্ট থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এক ভৌতিক গল্প। ঢাকার মিতালি মেডিকেল কলেজের ইতিহাস অনেক পুরনো। ১৯৫০ সালে তৈরি হওয়া এই সরকারি হাসপাতাল শহরের ব্যস্ততম জায়গায় হলেও এর বেসমেন্টে থাকা মর্গ বা লাশ কাটা ঘর নিয়ে লোকমুখে নানা রকম কথা প্রচলিত। কেউ বলে সেখানে রাতে কুকুরের মতো ডাক শোনা যায়, আবার কেউ বলে একটা পুরনো ঘড়ি আছে যা রাত ৩টে বাজলেই থেমে যায়, তারপর কিছু একটা ঘটে। ইন্টার্নশিপের প্রথম মাসেই ডাক্তার নিলয় সাহা বুঝে গিয়েছিল এই হাসপাতালের নিচের দিকটা যেন আলাদা একটা জগৎ। ওপরে আলো, ওষুধ, রোগী আর আত্মীয় স্বজনের ভিড়, নিচে শুধুই নীরবতা, ঠান্ডা বাতাস আর একটা ধাতব গন্ধ। সেই রাতে যখন বাইরে ভারী বৃষ্টি পড়ছিল, হঠাৎ ফোন এলো ওয়ার্ড মাস্টার থেকে। নিলয় ডাক্তার, একটা অ্যাক্সিডেন্ট কেস এসছে, রোগী মৃত, পুলিশ কাগজপত্র নিয়ে গেছে, মর্গে পাঠানো হয়েছে, একটু নিচে নামবেন দয়া করে। নিলয় বিরক্ত হলেও কিছু না বলে রেনকোট চাপিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগল। বৃষ্টির শব্দটা মাটি ছুঁয়ে নামার সাথে সাথে যেন আস্তে আস্তে দূরে সরে গেল, আর চারপাশে ছড়িয়ে পড়ল অদ্ভুত নিস্তব্ধতা। মর্গের সামনে এসে সে চাবি ঘুরিয়ে দরজাটা খুলল। ঠান্ডা বাতাসের সঙ্গে সঙ্গে একটা পুরনো ওষুধের গন্ধ আর কাঁচা রক্তের ধাতব গন্ধ যেন নাকের মধ্যে গিয়ে বাজ পড়ালো। আলোটা কমলা, নিভু নিভু। ভেতরে ঢুকেই সে দেখতে পেল স্টিলের একটা টেবিলের উপর ঢাকা পড়ে আছে একটা দেহ। পাশে দাঁড়িয়ে আছে পরিচিত মুখ, হরিদাস মণ্ডল, যিনি এই মর্গে বছর ২০ ধরে কাজ করছেন। মুখে চিরাচরিত নিষ্পৃহতা, চোখে নিস্তেজ আলো। এই দেহটা কে? নিলয় প্রশ্ন করতেই হরিদা বলল, নাম পরিচয় কিছু নেই, অ্যাক্সিডেন্টে পড়ে মাথা থেতলে গেছে, পকেটে কিছু ছিল না, পুলিশ বলল ওরা খোঁজ নিচ্ছে, ফরমালিন দিয়ে রাখতে বলেছে আপাতত। নিলয় দেহটার দিকে এগিয়ে গেল। এক মুহূর্তে তাকালো মর্গের দেয়ালে ঝোলানো একটা কাঁচ ঘড়ির দিকে। অনেক পুরনো, হলুদাভ কাঁচে ঢাকা, কালো কাঁটা খুঁড়ছে টিকটিক করে, কিন্তু টিকটিক আওয়াজটা এখানে কেমন যেন বেশি শোনা যায়, যেন ওটাই কথা বলছে মানুষের মতো। এই ঘড়ি এখনো চলে? নিলয় অবাক হয়ে বলল। হরিদা একটু কাঁপা গলায় হাসল। এই ঘড়িটা আসলে স্বাভাবিক নয় ডাক্তারবাবু, প্রতি রাতে ঠিক ৩টে বাজলে এটা থেমে যায় ১ মিনিটের জন্য, তারপর আবার চলে। নিলয় হাসল। ঘড়ি খারাপ হতেই পারে, ওতে ভয়ের কিছু নেই। হরিদা এবার একটু নিচু স্বরে বলল, ভয় পাওয়ার কিছু নয় বলছেন? আমি তো ২০ বছর ধরে দেখছি, যতবার ঘড়িটা থামে কোনো না কোনো অদ্ভুত কিছু হয়। একটা কাটা লাশের চোখ একদিন হঠাৎ খুলে গিয়েছিল, একদিন একটা পায়ের আঙুল নড়ে উঠেছিল, কেউ যেন ধরে ঢুকে যায় কিন্তু বেরোয় না, আর কেউ কেউ বলে এই ঘড়ির মধ্যেই সময় আটকে যায়। নিলয় মুখ শক্ত করল। ভৌতিক গল্প শুনে ভয় পেলে চলবে না হরিদা, আমরা চিকিৎসক। তখন ঘড়ি 2:59, কাঁটা একটু একটু করে ৩-এর দিকে এগোচ্ছে। নিলয় পিছন ফিরে লাশটার গা থেকে কাপড় সরিয়ে দেখল, পুরো মুখ থেতলে গেছে, চেনার উপায় নেই। এক হাত ভাঙা, অন্য হাতের আঙুলগুলো জখম, গলা বরাবর একটা লম্বা কাটা দাগ। অস্বাভাবিক কিছু নয়, এসব মৃত্যু ওর নতুন নয়। কিন্তু হঠাৎ ঘরের আলো একটু দুলে উঠল, যেন বিদ্যুৎ ঝিমিয়ে পড়ছে। ঘড়ির কাঁটা থেমে গেল, ঠিক ৩টে। ঘড়ির টিকটিক আওয়াজ নিঃশেষ হয়ে গেল ঘরের নীরবতায়। ঠিক তখনই যেন কেউ একটা নিঃশ্বাস ফেলল ওর খুব কাছে, খুব ঠান্ডা জমানো শ্বাস। নিলয় ঘাড় ঘুরিয়ে তাকালো, কেউ নেই। পেছনে স্টিলের টেবিলটা ঝাঁকুনি খেল একটু, এত সামান্য যে মনে হতেই পারে হয়তো বাতাসে কাপড় নড়েছে, কিন্তু বাতাস তো ছিল না ঘরে। এইমাত্র লাশটা নড়ল। নিলয় জিজ্ঞেস করল, নিজের কণ্ঠেও একটু অনিশ্চয়তা। হরিদা ধীরে বলল, হ্যাঁ, প্রতি রাতেই এমন হয় একবার করে। কেউ কিছু করতে পারে না, পুলিশও না, ডাক্তারও না, কেউ ঘড়িটা ছুঁতে চায় না। তাহলে ঘড়ি খারাপ, নতুন একটা লাগাতে বলে কর্তৃপক্ষকে। অনেকবার চেষ্টা হয়েছে, যে ঘড়ি আনতে যায় সে আবার ফিরে আসে না। মানে? হরিদা তখন মুখ ঘুরিয়ে তাকালো ঘড়ির দিকে। গত বছর একজন ইঞ্জিনিয়ার এসেছিল ঘড়ি বদলাতে। সে শেষবার ফোন করেছিল ঠিক রাত ৩টে।
বলেছিল, ঘড়ির কাঁচে কেউ তাকিয়ে আছে, আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। তারপর ওকে আর খুঁজে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে শুধু দেখা যায় সে ঘরে ঢুকছে, কিন্তু আর বের হয়নি। নিলয়ের গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে কিছু না বলে ঘরের কাজ শেষ করে বেরিয়ে এলো। সিঁড়ি বের উপরে উঠতে উঠতে একবার পেছনে তাকালো। ঘরের ভিতর আলো জ্বলছে, আর ঘড়িটার কাঁটা আবার ধীরে ধীরে টিকটিক করে চলতে শুরু করেছে। রাত ৩টের ঘটনার পর নিলয় ঠিক করেছিল আর একা মর্গে নামবে না। কিন্তু পরদিনই আবার সেই ফোন। নিলয় আক্তার, আর একটা অজানা লাশ এসেছে, আবার আপনাকেই যেতে হবে। ঘড়িতে তখন রাত 2:20। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে গেছে। নিলয় এবার টর্চ নিয়ে নিচে নামল। সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখার সময় মনে হচ্ছিল নিচে কেউ অপেক্ষা করছে, চুপচাপ অন্ধকারে বসে আছে। মর্গের দরজার সামনে এসে দাঁড়াতেই আবার সেই গন্ধ। এবার যেন একটু বেশিই লাগছিল, একটা পোড়া চামড়ার গন্ধ, অথবা ঘামের সঙ্গে পচে যাওয়া কাপড়ের। দরজাটা খুলে ভিতরে ঢোকার সাথে সাথে অনুভব করল ঘরের তাপমাত্রা এক লাফে নেমে গেছে। এবার আলো একেবারেই টিমটিম করছে, যেন কাঁচের ভেতরেও আলো কমে এসেছে। স্টিলের টেবিলের ওপর পড়ে থাকা দেহটা দেখে থমকে গেল। এবার লাশটা একজন যুবকের, আনুমানিক ৩০ বছর বয়স। মুখে অদ্ভুত শান্তি, চোখ বন্ধ, কিন্তু শরীরের গঠনটা অস্বাভাবিকভাবেই ঠিকঠাক। কোনো চিহ্ন নেই, না কাটা না আঘাতের। তবে যেটা অস্বাভাবিক, তার 2 হাত বুকের উপর এমনভাবে রাখা যেন সে নিজে নিজেকে ক্রস করে রেখেছে। হরিদা তখনও আসেনি। ঘরের মধ্যে একা দাঁড়িয়ে হঠাৎ নিলয়ের মনে হলো সে একা না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:57। নিজেকে স্থির রাখার চেষ্টা করে সে লাশের পাশে গিয়ে দাঁড়ালো। নড়ে না, চড়ে না, সত্যিই মৃত। হঠাৎ করেই কাঁচের ঘড়ির কাঁটা থেমে গেল। 3টে বাজল, আর সঙ্গে সঙ্গে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাইরের কোনো শব্দ নেই, ভিতরেরও না, এমনকি নিজের নিঃশ্বাসের আওয়াজও যেন শুনতে পাচ্ছে না সে। আর তখনই টেবিলের নিচে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। স্টিলের মেঝেতে পায়ের আওয়াজ, মাঝে মাঝে থামে, আবার চলে। কিন্তু টেবিলের ওপরে তো কেউ নেই, নিচে। নিলয় টর্চটা নিচের দিকে তাকালো, কিছুই নেই, কিন্তু আওয়াজটা থামল না। এই মুহূর্তে পেছনের দেয়ালে কাঁচের ঘড়িতে তাকাতেই কিছু একটা ঠান্ডা ছায়া ছায়া মতো দেখল সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ঘরে কেউ নেই, তবে আবার ঘড়িতে তাকাতেই দেখতে পেল ঘড়ির কাঁচে 2টো প্রতিচ্ছবি। একটাতে তার নিজের মুখ, আর একটা ছিল একেবারে তার কাঁধের উপর। একটি মুখ, চোখ নেই, শুধু ফাঁকা, গভীর অন্ধকার, ঠোঁট খোলা, যেন সে ফিস ফিস করে কিছু বলছে। ডাক্তার বাবু, আমি এখনো এখানে। নিলয় চিৎকার করে পেছনে ঘুরে তাকালো, কিছু নেই। তারপর সে টেবিলের দিকেই তাকাতে গিয়ে দেখে লাশের চোখ খোলা। 2টি চোখ সোজা তার দিকে তাকিয়ে আছে। সে এত জোরে সরে এলো যে কাঁধে টেবিল ঠেলে ফেলল, কিন্তু মৃতদেহ পড়ে গেল না। হরিদা, সে চিৎকার করে ডাকল। কোনো উত্তর নেই। দরজার দিকে দৌড়ে যাবে এমন সময় ঘরের আলো আবার দুলে উঠল। ঘড়ি আবার চালু হয়ে গেল। টিক টিক টিক। মৃতদেহের চোখ আবার বন্ধ, হাত আগের মতনই বুকের ওপর রাখা। সবকিছু আগের মতোই, যেন কিছুই হয়নি। ঠিক তখনই হরিদা ঢুকল ঘরে, হাতে একটা নোটবুক। ও, আপনি এসে গেছেন? আলো একটু ফ্লিকার করছিল। নিলয় তাকালো হরিদার দিকে অবিশ্বাসে। তুমি ছিলে না তো? আমি তো দেখলাম ঘড়ি থেমে গেল, কেউ ছিল এখানে, সেই লাশটা চোখ খুলেছিল। হরিদা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আপনারা যারা নতুন তারা প্রথম এসব দেখে ভয় পান। আমার শরীরটা অভ্যস্ত হয়ে গেছে। আমি জানি কি সময় ঘড়ি থামে আর কি আসে তখন। এই লাশ হয়তো শুধু শরীর না, হয়তো কিছু আত্মা এখনো আটকে আছে। নিলয় দম নিয়ে বলল, এই লাশটা মারা গেছে কখন?
হরিদা ফর্মে তাকিয়ে বলল, রাত 2:35। কিন্তু এক জিনিস খেয়াল করেছেন? কি? মৃত্যুর সময়টা ঘড়িতে এখনো লেখা আছে, ঠিক সেই সময়ে ঘড়ি থেমেছিল আগের রাতেও। নিলয় এবার আর দাঁড়াল না, দৌড়ে ওপরে চলে গেল। কিন্তু ওঠার সময় একবার পেছনে তাকাতে গিয়ে দেখতে পেল ঘড়ির কাঁচে আবার সেই ছায়া। এবার আর শুধু মুখ না, একটা হাতও উঠে এসেছে। কাঁচের ওপারে কেউ যেন হাত বাড়িয়ে কাঁচের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। নিলয় সাহা গত 2 রাত ধরে ঘুমোতে পারছিল না। চোখ বন্ধ করলেই সেই ঘড়ির কাঁচে দেখা প্রতিচ্ছবি, ফিসফিস করা গলা আর মৃতদেহের খোলা চোখ মনে পড়ে যাচ্ছিল। এমনকি ডিউটি ছাড়া দিনেও মনে হচ্ছিল কেউ তার পিছনে পিছনে হাঁটছে। হাসপাতালের করিডোরে হঠাৎ হাওয়ার ঝাপটা, খোলা জানালা সবকিছুকে এখন সন্দেহজনক মনে হচ্ছিল। সেই রাতেই সে আরেকবার সাহস করে গেল নিচে, মর্গে। এবার উদ্দেশ্য ছিল স্পষ্ট। সে জানতে চায় কি হচ্ছে এখানে আর কেন। মর্গের ভেতরে আলোর নিচে হরিদা বসে প্যাঁচানো ধোঁয়ায় চা খাচ্ছিল। নিলয় দরজা খুলেই বলল, আমি আজকে কেস দেখতে আসিনি। আমি জানতে এসেছি এই ঘড়িটা নিয়ে আগে কেউ কিছু লিখে রেখে গেছে কিনা। হরিদা একটু চুপ করে থেকে জবাব দিল, সবচেয়ে পুরনো কাগজপত্রগুলো ওই পুরনো ক্যাবিনেটের ভেতরে আছে। ডায়েরি, রিপোর্ট, আনরিজলভড কেস ফাইল। আপনি চাইলে দেখতে পারেন। কিন্তু কিন্তু নীলা জিজ্ঞেস করল। সবাই শেষ করতে পারেনি। কেউ কেউ কাগজ ঘাঁটতে ঘাঁটতেই পাগল হয়ে গিয়েছিল। নিলয় একগাল হেসে বলল, আমার তো সেই পথে যাওয়ার আর বেশি বাকি নেই। ক্যাবিনেটের দরজা খুলতেই ধুলা আর পুরনো কাগজের গন্ধ নাকে আসলো। একটার পর একটা ফাইল, হাতের লেখা রিপোর্ট, ডক্টরদের নোট, ফরেনসিক কাগজপত্র। সবকিছুর ভেতরেই একটা অদ্ভুত কথা ঘুরে ঘুরে আসছিল। ঘড়ির কাঁটা থামা, অদ্ভুত প্রতিচ্ছবি, সময় আটকে থাকা। তবে একটা ডায়েরি তার চোখ আটকে দিল। কালচে সবুজ কভার, তার উপর ফিকে হয়ে যাওয়া সোনালী কালিতে লেখা, ডক্টর নরেশ ব্যানার্জি, 1976, ফরেনসিক রেকর্ড। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা, এই ডায়েরি আমি রাখছি কারণ এই হাসপাতালের মর্গে যা ঘটছে তা কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, কিন্তু ঘটনা বন্ধ হচ্ছে না। নিলয় চোখ বড় করে পড়তে লাগল। পাতায় পাতায় লেখা ডক্টর নরেশের অভিজ্ঞতা। প্রথমবার এক মৃত নারীর হাত নড়ে ওঠে 3:01 মিনিটে। আমি সেটা মানসিক বিভ্রম ভেবেছিলাম। দ্বিতীয়বার এক কিশোরের লাশ কাটার সময় হঠাৎ তার মুখে হাসি ফুটে ওঠে। সহকারী রতন সেই দৃশ্য দেখে পালিয়ে যায়। আমি তখনও বিশ্বাস করিনি। তৃতীয়বার আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিলাম ঘড়ির কাঁটা থেমে গেছে 3টে বাজতেই। ঘড়িটা খুলে বন্ধ করতে গিয়েছিলাম। তখন প্রথমবার শুনি নিঃশ্বাসের শব্দ। আমার কানে কেউ ফিসফিস করে বলছিল, আমাকে বন্ধ করো না, আমি সময়, আমি পথ, আমি সময়, আমি পথ। আমি সেই দিনের পর থেকে আর ঘড়িটা ছুঁইনি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 1974 সালের মার্চ মাসে। আমার সহকারী রতন আবার ফিরে এসেছিল, কিন্তু সে জীবিত ছিল না। মর্গে একদিন দেখি লাশঘরের টেবিলে একটা নতুন দেহ এসেছে। মুখ পুরো ঢাকা, চেহারা অজানা, পুলিশ পরিচয় জানায়নি। আমি যখন কাপড় সরালাম দেখি রতনের মুখ। সে তাকিয়ে আছে আমার দিকে, চোখ খোলা। আর ঘড়ির কাছে সেই মুহূর্তে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাইনি, শুধু রতনের। সে বলেছিল, তুমি আমাদের আটকে রেখেছ, ঘড়িটাই দরজা নরেশবাবু। এই পর্যন্ত পড়ে নিলয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ডক্টর নরেশ নিছক একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন এই রহস্যের প্রথম প্রত্যক্ষ সাক্ষী। ডায়েরির শেষ পাতাগুলো কিছু এলোমেলো লেখা, আঁকাবাঁকা দাগ, লাইন ভাঙা। ঘড়ির কাঁচ ভেঙে দিলে কি সব শেষ হয়ে যাবে? সময় পেছনের দিকে হাঁটে এখানে। ঘড়ির ভেতর আমি নিজেকে দেখতে পাই না। আমি কি
মলে গেছি। ঘড়ি ভাঙার চেষ্টা করলে তারা ছেড়ে দেবে না। নিলয় ডায়েরি বন্ধ করে মেঝেতে বসে পড়ল, মাথা নিচু করে ভাবছিল, এই ঘড়ি কি কেবল একটা যন্ত্র, নাকি সত্যি সময় আটকে রাখে কিছু? কে এই তারা? ঠিক সেই মুহূর্তে ঘরের বাতি আবার দুলে উঠল। সে চোখ তুলে তাকিয়ে দেখল ঘড়ি আবার থেমে গেছে। 3টে। কিন্তু এবার সে একা ছিল না। ঘড়ির কাঁচে সে স্পষ্ট দেখল ডক্টর নরেশ ব্যানার্জির প্রতিচ্ছবি। চশমা, ধূসর চুল, সাদা কোট। ঘোরের কোথাও ছিলেন না, কিন্তু ঘড়ির কাঁচে আছেন। তিনি মুখ না খুলেই বললেন, ঘড়িটা শুধু ঘড়ি নয়, এটা দরজা। একবার খুললে ফিরে যাওয়া যায় না। নিলয় ছিটকে উঠে দাঁড়ালো, পিছনে তাকালো। ঘরে আলো জ্বলছে, হরিদা নেই। নীরবতা যেন কানে বুলিয়ে দিচ্ছে, চুপ করে থাকো। ডায়েরি তখনও নিলয়ের হাতে, কিন্তু তার মনে হলো হাতে কেমন ঠান্ডা লাগছে, যেন বই না, বরফের খণ্ড। ঘড়ির টিকটিক বন্ধ, ঘরের বাতাস দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘড়ির কাঁচে দেখা গেল একটা হাত ধীরে ধীরে কাচের ভেতর থেকে বেরিয়ে আসছে। এবার সেটা রক্ত মাখা। গল্পটা যেন শেষ হয়েও শেষ হলো না। হয়তো সামনে ঘটে যাবে আরও বড় ধরনের কোনো ঘটনা। হয়তো জানবে না অনেক মানুষ, হয়তো মিলবে না অনেক কিছু। আসলে কিছু কিছু গল্পের কখনো শেষ হয় না, থেকে যায় অনেক রহস্য, যা আমাদের ধারণার বাইরে।